হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তো জিওগ্রাফির একটা চ্যাপ্টার রয়েছে জিওমরফিক প্রসেস। তো সেই জিওমরফিক প্রসেসে আমরা সেখানে কী দেখেছি, অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল। তো অভ্যন্তরীণ বলের মধ্যে যেরকম ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, ল্যান্ডফর্মস, আর্থকুইক, ভলক্যানো, এই চ্যাপ্টারগুলো রয়েছে। তো সেখান থেকে আজকে হলো ভলক্যানো। আমরা অগ্নুৎপাত নিয়ে আজকে ক্লাসে ডিসকাস করব। তো এরকমভাবে অগ্নুৎপাত, আর্থকুইক, ওয়ার্ক অফ রিভার, আরও অনেক কিছু রয়েছে, এগুলি সেপারেটভাবে ক্লাস থাকবে। তো আজকের ক্লাসের মধ্যে মেনলি যেটা ডিসকাস করব সেটা হলো ভলক্যানো নিয়ে। ওকে, তো আশা করি তোমাদের ক্লাসটা কাজে আসবে। ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। জিওমরফিক প্রসেস থেকে কিন্তু 2 থেকে 3 নাম্বার অবশ্যই পরীক্ষাতে আসে, প্রতি বছরই আসে। তো এই চ্যাপ্টারটা একদমই স্কিপ করার মতো না। সো আমাদের প্রথমেই জানতে লাগবে পৃথিবীতে যে পরিবর্তনকারী শক্তি রয়েছে, আবার যে চেঞ্জিং আর্থ, আমাদের পৃথিবীটাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। দ্য সেন্স পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এগুলি কি, এগুলি কিন্তু স্থির নয়, এগুলি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তো প্রধানত 2 ধরনের বলের দ্বারা পৃথিবী পৃষ্ঠে পরিবর্তন ঘটে। তো প্রধানত 2 ধরনের বল রয়েছে, 2 ধরনের ফোর্স রয়েছে। তো যেই 2 ধরনের ফোর্সের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সেইগুলি পরিবর্তন হয়ে থাকে। একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বলকে এন্ডোজেনিক ফোর্সও বলা হয় এবং বাহ্যিক বলকে এক্সট্রোজেনিক ফোর্সও বলা হয়। তো এইগুলি জানতে গেলে আমাদের কিন্তু আগে জানতে লাগবে আমাদের যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ চ্যাপ্টারটা রয়েছে সেটা। তো সেটা আমি অলরেডি করিয়েছি, যারা দেখোনি আগে দেখে নাও। একদম ক্লাসগুলি তোমরা সিরিয়াল ওয়াইজ দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো সেটা আমাদের কী দেখেছিলাম, আমি একটা রিকেপ দিয়ে দিচ্ছি যে কেন্দ্রমণ্ডল, তার উপরটা ছিল গুরুমণ্ডল, তারপর ছিল কি ক্রাস্ট। ওকে, সো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক, এই যে 3টা স্তর রয়েছে পৃথিবীর অভ্যন্তরে, যে 3টা স্তর রয়েছে, প্রথমেই ভূত্বক, তার নিচেরটা গুরুমণ্ডল, একদম নিচেরটা হলো কেন্দ্রমণ্ডল। তো যত পৃথিবীর ভূত্বক থেকে পৃথিবীর উপরিভাগ থেকে যত ভিতর দিকে যাবে তত বেশি কী হবে, তত বেশি গরমটা বাড়তে থাকবে, যে উষ্ণতাটা বাড়তে থাকবে। তো পৃথিবীর অভ্যন্তরে, এই পৃথিবীর ভিতরে, যে পৃথিবীর অভ্যন্তরে যে বল হয়ে থাকে, যে ফোর্স হয়ে থাকে, যে কাজগুলি হয়ে থাকে, সেগুলিকে বলা হয় অভ্যন্তরীণ বল। এবং সেগুলির প্রভাব দেখা যায় কোথায়, বাইরে দেখা যায়। তো পৃথিবীর বাইরে মানে ভূত্বকের মধ্যে যে চেঞ্জেসগুলো দেখা যায় সেগুলি হলো বাহ্যিক বল। ওকে, তো অভ্যন্তরীণ বলের কারণেই কিন্তু বাহ্যিক বল হয়ে থাকে। যেরকম ধরো আমাদের যে কেন্দ্রমণ্ডল রয়েছে, পৃথিবীর অভ্যন্তরে যে কেন্দ্রমণ্ডল রয়েছে সেখানে কিন্তু জ্বলন্ত ম্যাগমা রয়েছে। জ্বলন্ত ম্যাগমাগুলি কী হয়, কন্টিনিউয়াসলি মুভমেন্ট হতে থাকে। যেরকম ধরো আমরা যদি এখন দুধ গরম করতে দিই, দুধটা যদি গরম করতে দিই, তখন সেটা কী হবে, দুধটা গরম হয়ে থাকবে, ফুটবে। যখন ফুটবে এটা কন্টিনিউয়াসলি এটা মুভমেন্ট হতে থাকবে, মুভমেন্ট হতে হতে এটাকে ফুটতে ফুটতে এটা কী হবে, উপর দিকে চলে আসবে এবং উপর দিকে চলে আসবে। তো সেমভাবে যে জ্বলন্ত ম্যাগমাগুলি কেন্দ্রমণ্ডলে থাকে, পৃথিবীর অভ্যন্তরে থাকে, সেগুলি কি হয়, সেগুলি কন্টিনিউয়াসলি ফুটতে থাকে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে থাকে। এগুলি মুভমেন্ট করতে করতে এগুলি কি হয়, এগুলি কিন্তু উপর দিকে চলে আসে এবং পৃথিবীকে ভেদ করে, ভূত্বককে ভেদ করে পৃথিবীর বাইরে চলে আসে। তো এই যে মুভমেন্ট হচ্ছে বা পৃথিবীর অভ্যন্তরে প্লেট রয়েছে, প্লেট টেকটনিকগুলি এগুলি নড়াচড়া করছে, কেন করছে, প্লেট টেকটনিক কী সেটা আর্থকুইক ক্লাসের মধ্যে তোমরা ভালোভাবে দেখেছো। তো এই যে পৃথিবীর অভ্যন্তরে যে ফোর্সগুলি হয়ে থাকে, যে কাজগুলি হয়ে থাকে, সেগুলিকে বলা হয় অভ্যন্তরীণ বল। আর অভ্যন্তরীণ বলের কারণে যে অভ্যন্তরীণ বল হয়ে থাকে, অভ্যন্তরীণ বলের কারণে অনেক কিছু, যেরকম অগ্ন্যুৎপাত হয়ে থাকে, ভূমিকম্প হয়ে থাকে, তারপর যেরকম ধরো পাহাড় পর্বত হয়ে থাকে, এগুলো অভ্যন্তরীণ কারণেই কিন্তু হয়ে থাকে। তো এগুলিকে বলা হয় অভ্যন্তরীণ বল। আর অন্যদিকে বাহ্যিক বল কোনগুলি, যেগুলি ভূত্বকে মানে পৃথিবীর বাইরে হয়ে থাকে, সেগুলিকে বলা হয় বাহ্যিক বল। যেরকম ধরো বাহ্যিক বলের কারণে কি হয়ে থাকে, বাহ্যিক বলের কারণে ধরো আবহাওয়া বিকার হয়ে থাকে, তারপর যেরকম এরোশন হয়ে থাকে, ভেরিয়েশন, যেরকম ধরো ওয়ার্ক অফ রিভার, যে নদীটা কিভাবে হচ্ছে, নদী কোথা থেকে উৎস, নদী কোথায় মোহনা, নদীটা উচ্চগতি না মধ্যগতি না নিম্নগতি, একটা আদর্শ নদী কিনা, বা ধরো গ্লেশিয়ারের যে পার্ট রয়েছে বা এখন বায়ুর কার্য রয়েছে, এগুলি কি, এগুলি সবগুলি পৃথিবীর বাইরে রয়েছে। তো এগুলি হয়ে থাকে বাহ্যিক বলের কারণে। ওকে, তো অভ্যন্তরীণ বল এক কথায় বুঝতে গেলে পৃথিবীর অভ্যন্তরে যে ফোর্সগুলি হয়ে থাকে, যে কারণে হয়ে থাকে, সেগুলি অভ্যন্তরীণ বল। এবং পৃথিবীর বাইরে যে ফোর্সটা হয়, যে বলটা হয়, সেগুলিকে বলা হয় বাহ্যিক বল। ওকে, তো আমাদের যে এই ভলক্যানোটা রয়েছে, ভলক্যানো যে চ্যাপ্টারটা আজকে পড়ব, এই ভলক্যানো কেন হয়ে থাকে, এই ভলক্যানো কিন্তু এটা অভ্যন্তরীণ বলে আসবে। কারণ এই ভলক্যানোটা কেন হয়, যখন অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমাগুলি, যে জ্বলন্ত ম্যাগমাগুলি রয়েছে, এগুলি ফুটতে ফুটতে, এগুলি মুভমেন্ট করতে করতে যখন পৃথিবীকে ভেদ করে, ভূত্বককে ভেদ করে যখন পৃথিবীর বাইরে চলে আসে, তখন কিন্তু অগ্ন্যুৎপাত হয়। আর ওইটাই কিন্তু ভলক্যানো। ওইটাই কিন্তু ভলক্যানো। এখন ভলক্যানোর মধ্যে আরও কিছু টাইপস রয়েছে, আরও ডিটেলসে আমরা দেখতে পারবো। তো আশা করি তোমরা বেসিকটা বুঝতে পেরেছো, কারণ বেসিকটা জানা খুব দরকার।
কারণ এই বেসিকটা যদি না বোঝো, অভ্যন্তরীণ বল বাহ্যিক বল যদি না বোঝো, তাহলে বাকিগুলি বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো আমাদের যে অ্যান্ড্রোজেনিক ফোর্স রয়েছে বা অভ্যন্তরীণ বল রয়েছে, সেটার আন্ডারে আসবে ভলকেনো। তো এখন আমি স্টার্ট করছি আজকের মেইন ক্লাস, ভলকেনো। সো ভলকেনো বা অগ্নুৎপাত। অগ্নুৎপাত কি? ভূগর্ভের দুর্বল স্থান ত্যাগ করে, এটা ভেদ করে হবে, ভেদ করে ফাটল বা ভূগর্ভের কোনো ছিদ্র দিয়ে ভূগর্ভের ম্যাগমা, গলিত শিলা, উত্তপ্ত প্রস্তরখণ্ড, ছাই, উষ্ণ বায়ু, উষ্ণ জলীয় বাষ্প, ভস্ম প্রভৃতি উৎক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠে উদয়ন সংক্রান্ত এই ধরনের প্রক্রিয়াটিকে বলা হয় অগ্নুৎপাত। তো এই যে অগ্নুৎপাত কোনটাকে বলে? যে ভূগর্ভে মানে পৃথিবীর যে অভ্যন্তরে, ঠিক আছে, পৃথিবীর যে অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলগুলি রয়েছে, তো ভূত্বকের ভিতরে, পৃথিবীর ভিতরে যে এখানে জ্বলন্ত ম্যাগমা রয়েছে, তাছাড়া ম্যাগমা রয়েছে, গলিত শিলা, এই যে উত্তপ্ত প্রস্তরখণ্ড, ছাই, উষ্ণ, এরকম বিভিন্ন জিনিস রয়েছে, এগুলি সবগুলি কি জ্বলন্ত থাকে। এগুলি কি হয়? এগুলি যখন পৃথিবীকে ভেদ করে, পৃথিবী যেন কোন জায়গাটা ভেদ করবে পারে, অবভিয়াসলি যে জায়গাটা দুর্বল রয়েছে, যে জায়গা দুর্বল রয়েছে, কারণ পৃথিবীর সব জায়গা দিয়ে কিন্তু অগ্নুৎপাত হচ্ছে না, ভলকেনো হচ্ছে না, যেই জায়গাটা বেশি উইক রয়েছে, দুর্বল রয়েছে, সেই দুর্বল জায়গাটাকে ভেদ করে, সেই দুর্বল জায়গাতে ছিদ্র হয়ে যায় বা ফেটে যায়, এই জায়গাটা ফেটে বেজে ছিদ্র হয়ে যায়, যেটা ভেদ করে পৃথিবীর বাইরে চলে আসে। পৃথিবীর বাইরে চলে আসে, এই যে কি হয়, এইদিকে দেখো ছড়িয়ে পড়ে এই যে প্রসেসটা, এটাকে কিন্তু বলা হয় অগ্নুৎপাত। যেরকম ধরো এই যে জ্বলন্ত ম্যাগমাগুলি দেখতে পাচ্ছ, পৃথিবীর ভিতর থেকে এসে এই জায়গাটা উইকনেস রয়েছে, দুর্বল রয়েছে, এই জায়গা দিয়ে বেরিয়ে কি হচ্ছে, পৃথিবীর বাইরে ছড়িয়ে গেছে। তো এই যে প্রসেসটা, এটাকে কি বলা হয়? অগ্নুৎপাত বলা হয়। ওকে, সো আশা করি অগ্নুৎপাত কি বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব অগ্নুৎপাত কয় ধরনের হয়। অগ্নুৎপাত দুই ধরনের হয়ে থাকে, অগ্নুৎপাত মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হলো নিঃসারী আর একটা হলো উদ্ভিদী। এখন নিঃসারী কি আর উদ্ভিদী কি, দেখো দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। এটা আমরা আগ্নেয় শিলার ক্ষেত্রেও পড়েছিলাম। ওকে, সো আগ্নেয় শিলার মধ্যে আমরা কি পড়েছিলাম, যে আগ্নেয় শিলার মধ্যে দুই ধরনের থাকে, নিঃসারী আর উদ্ভিদী। তো এটাও কিন্তু এরকমই। অগ্নুৎপাত কখন হয়? যখন ভূ অভ্যন্তরে যে জ্বলন্ত ম্যাগমাগুলি বা অন্যান্য জিনিসগুলি রয়েছে, এগুলি মুভমেন্ট হতে হতে যখন পৃথিবীর দুর্বল জায়গাগুলি ভেদ করে বাইরে চলে আসে, সেটাকে আমরা জানি অগ্নুৎপাত বলা হয়। এখন এগুলি যে ভেদ করে, যেগুলি ভেদ করে চলে আসে, এগুলিকে কি বলা হয়? এক্সক্লুসিভ ইগনিয়াস রক্স ফরমেশন, মানে নিঃসারী যে অগ্নুৎপাত বলা হয়, যেগুলি বাইরে ভেদ করে চলে আসে। কিন্তু অনেক সময় হয় যে ম্যাগমাগুলি কিছুটা গিয়ে ধরো গুরুমণ্ডলে বা ভূত্বকের নিচে আটকে গেছে, আর উপরে যেতে পারেনি, কোনো না কোনো কারণে যেতে পারেনি। হয়তো বা এটা এত একটা বেশি স্ট্রং ছিল না, যে ম্যাগমাগুলি রয়েছে এগুলি এত বেশি স্ট্রং ছিল না, বা এই জায়গাতে বেশি যে ভূত্বক রয়েছে সেই জায়গাটা দুর্বল না, সেই জায়গাটা খুবই স্ট্রং, তার জন্য আর ভেদ করতে পারেনি, আর ছিদ্র হয়নি, ফেটে যায়নি। তো এগুলি পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে আটকে রয়েছে, আর বাইরে বেরিয়ে আসতে পারেনি, সেগুলিকে বলা হয় কি? সেগুলিকে বলা হয় ইন্ট্রুসিভ ইগনিয়াস রক্স, অর্থাৎ উদ্ভিদী অগ্নুৎপাত। অগ্নুৎপাত দুই ধরনের, একটা নিঃসারী একটা উদ্ভিদী। ওকে, নেক্সট। এখন দেখো নিঃসারী আগ্নেয় শিলা কি? এখন যেটা বললাম জাস্ট এটাই রয়েছে, এখানে আরো ডিপলি রয়েছে। ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা আগ্নেয়গিরি জ্বালামুখ কিংবা কোনো ফাটল দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়। ভূপৃষ্ঠের উপর নির্গত লাভা শীতল বায়ুর উপস্থিতিতে দ্রুত শীতল ও কঠিন হয়ে নিঃসারী আগ্নেয় শিলা সৃষ্টি করে। তো নিঃসারী শিলা কোনটা? নিঃসারী শিলা হলো যেগুলি পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত ম্যাগমাগুলি রয়েছে, এগুলি কি হয়? এগুলি পৃথিবীর ভূত্বকে যে জায়গাটা দুর্বল রয়েছে, সেই জায়গার মধ্যে কি হয়েছে? ফেটে যায় বা ছিদ্র হয়ে যাবে, যে ভেদ করে। তো যেই জায়গাটা ভেদ করে, এই জায়গাটাকে বলা হয় জ্বালামুখ। কি বলা হয়? এই জায়গাটাকে জ্বালামুখ বলা হয়। এই জ্বালামুখ দিয়ে এই লাভাগুলি, ম্যাগমাগুলি কি হয়? বেরিয়ে যায়, বেরিয়ে গেলে কি হয়? লাভা হয়। তো এই যে লাভা হয়, এগুলি কি হয়? বাইরে ওয়েদারের কারণে, কারণ পৃথিবীর অভ্যন্তরে বেশি গরম থাকে, কিন্তু পৃথিবী ভূত্বকের মধ্যে কিন্তু কি গরমটা তুলনামূলক কম থাকে, অভ্যন্তরের তুলনায় অবভিয়াসলি কম থাকবে। তো ওইখানে কি হয়? ওইখানে যে বাতাস পাচ্ছে বা ঠান্ডা হচ্ছে, তো দ্রুত শীতল হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তো ওই যে শিলাটাকে, সেটাকে আগ্নেয় শিলা বলা হয়। আর সেই আগ্নেয় শিলাটাকে বলা হয় কি? নিঃসারী আগ্নেয় শিলা, যেটা বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে যায়, কঠিন হয়ে যায়, সেটাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এই শিলা কণাগুলি সূক্ষ্ম থাকে, যে এগুলি কি খুব তাড়াতাড়ি এগুলি কি হয়? ফ্রিজ হয়ে যায়, জমে যায়। তার জন্য এই শিলার যে কণাগুলি আছে, সেগুলি খুব সূক্ষ্ম হয়। তো এটা গেল নিঃসারী আগ্নেয় শিলা।
অন্যদিকে উদ্ভিদী আগ্নেয় শিলাটা কি? উদ্ভিদী আগ্নেয় শিলাটা হলো তার যে গঠনটা, ভূপৃষ্ঠে ম্যাগমা অনেক সময় পৌঁছতে না পেরে ভূত্বকের নিচে অংশে শীতল ও কঠিন হয় উদ্ভিদী আগ্নেয় শিলা সৃষ্টি করে। অনেক সময় কি হয়? অনেক সময় দেখবে এগুলি যে ম্যাগমাগুলি রয়েছে এগুলি কি ভূত্বকের ভেদ করে আর বাইরে যেতে পারেনি। মাঝখানে কোনো না কোনো জায়গাতে আটকে রয়েছে। তো সেখানে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তো যেটা ভিতরে আটকে যায় সেটাকে বলা হয় উদ্ভিদী আগ্নেয় শিলা। তো ধীরে, ধীরে জমাট বেঁধে গঠিত হয় বলে এই শিলা কণাগুলি বড়, বড় হয়। আর এগুলি কি? এগুলি মানে কঠিন হতে বা এগুলি জমা হতে, ফ্রিজ হতে অনেকটা সময় লাগে। কেন সময় লাগে? দেখো, যেটা পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ নিঃসারী যে শিলাটা, তো পৃথিবীর মধ্যে কি থাকবে? মানে ভূপৃষ্ঠের মধ্যে কি থাকবে? যেখানে আমরা বসবাস করছি, এখানে তুলনামূলক ঠান্ডা থাকবে, পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে বেশি গরম থাকবে। তো ওইটা তো পৃথিবীর ভিতরেই কিন্তু আটকে রয়েছে। তাহলে ওইখানে বেশি গরম থাকবে, তাহলে জমতেও সময় লাগবে। আর পৃথিবীর বাইরে তুলনামূলক যেহেতু গরমটা কম থাকে, তাহলে এখানে কি তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যায়। আর যেহেতু উদ্ভিদী শিলাটা পৃথিবীর ভিতরেই মানে ভূত্বকে কিছুটা নিচেই আটকে যায়, তাহলে সেখানে ধীরে, ধীরে মানে আস্তে, আস্তে এটা ফ্রিজ হতে সময় লাগে, ধীরে, ধীরে হয়। আর ধীরে, ধীরে হয় বলে তার যে শিলাগুলি রয়েছে, এই শিলার কণাগুলি মানে বড়, বড় থাকে। যেরকম একটা এক্সাম্পল হলো গ্রানাইট। গ্রানাইট হলো একটা আগ্নেয় শিলা, আর এটা কোন আগ্নেয় শিলা? উদ্ভিদী আগ্নেয় শিলা। এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যে গ্রানাইট কোন শিলা? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো এটা হলো আগ্নেয় শিলা। এখন আগ্নেয় শিলার মধ্যে কোনটা নিঃসারী শিলা না উদ্ভিদী শিলা? তো এটা হবে উদ্ভিদী শিলা। নেক্সট রয়েছে প্রকৃতি অনুসারে যে আগ্নেয়গিরি রয়েছে, অগ্ন্যুৎপাতে প্রকৃতি অনুযায়ী আগ্নেয় পর্বতকে ৩ ভাগে ভাগ করা যায়। যে প্রকৃতি অনুসারে আগ্নেয় পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে ভাগ করা যায়। একটা হলো জীবন্ত আগ্নেয়গিরি, ওকে, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। এখন জীবন্ত আগ্নেয়গিরি কি, সুপ্ত আগ্নেয়গিরি কি, মৃত আগ্নেয়গিরি কি, এগুলি আমাদের ডিটেলসে দেখতে লাগবে এবং এগুলির এক্সাম্পলগুলি দেখতে লাগবে। কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। কারণ পরীক্ষাতে কিন্তু আসবে না যে জীবন্ত আগ্নেয়গিরি ডেফিনিশন লিখো। এখান থেকে কিন্তু বুঝে আনসার করতে লাগবে, বা এরকম এক্সাম্পলও দিয়ে দিতে পারে, যেটা নামটা দিয়ে দিয়ে বলো এটা কোন আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, কোন আগ্নেয়গিরি, এরকমও কোশ্চেন আসতে পারে। সো এখানে শুরু করছি জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি কি? দেখো, যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্ন্যুৎপাত হতে দেখা যায় তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়, মানে অ্যাক্টিভ ভলক্যানো। কি বলা হয়? অ্যাক্টিভ ভলক্যানো বলা হয় এটাকে। মানে অনেক আগ্নেয়গিরি রয়েছে। এখন যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় সময় কি হয়? অগ্ন্যুৎপাত হয়। প্রায়ই অগ্ন্যুৎপাত হয়, কন্টিনিউয়াসলি যদি অগ্ন্যুৎপাত হয় সেটাকে জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। যেরকম এক্সাম্পল হলো ভিসুভিয়াস। ভিসুভিয়াস একটা জীবন্ত আগ্নেয়গিরি, আর এটা থেকে প্রায়ই মানে কিছুদিন পরে পরেই বা কিছুক্ষণ পরে, পরে আগ্নেয়গিরি হতে দেখা মানে ভলক্যানো এরাপশন হতে দেখা যায়। আরেকটা হলো ভারতের মধ্যে রয়েছে বেরেন। বেরেনে হলো একটা জীবন্ত আগ্নেয়গিরি। এই নামগুলি মনে রাখবে। এরকম কিন্তু আসতে পারে। ধরো বলো যে বেরেন, এই যে বেরেন রয়েছে এটা কোন আগ্নেয়গিরি? জীবন্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, কোন আগ্নেয়গিরি? তখন এটা হবে জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি মানে অ্যাক্টিভ ভলক্যানো, যেটা থেকে প্রায় সময় কিন্তু অগ্ন্যুৎপাত হতে দেখা যায়। সক্রিয় আগ্নেয়গিরিকে আবার ২ ভাগে ভাগ করেছে। জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি বা এটাকে অ্যাক্টিভ ভলক্যানো বলা হয়। এইটাকে আবার ২ ভাগে ভাগ করেছে। একটা হলো অবিরাম, আরেকটা হলো সবিরাম। এখন অবিরাম কি, সবিরাম কি সেটাও জানতে লাগবে। সো অবিরামটা কি? অনবরত যে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়, যেমন ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মোলোয়ানা, এগুলি হলো অবিরাম। মানে যেটা থেকে অনবরত মানে কন্টিনিউয়াসলি আগ্নেয়গিরি হতেই থাকে। প্রথমত অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কি? যেটা থেকে প্রায় সময় যে ভলক্যানো এরাপশন হয়ে থাকে, অগ্ন্যুৎপাত হয়ে থাকে, সেটাকে বলা হয়। তার মধ্যে ২ টা পার্ট, অবিরাম আর সবিরাম। তো অবিরাম হলো যেটাতে কন্টিনিউয়াসলি আগ্নেয়গিরিটা কি মানে কন্টিনিউয়াসলি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে থাকে, ভলক্যানো এরাপশন হতে থাকে, ওইটাকে বলা হয় অবিরাম। যেরকম এই নামগুলি মনে রাখবি, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মোলোয়ানা, এগুলি হলো কি? এগুলি হলো সক্রিয় আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, তার মধ্যে থেকে অবিরাম আগ্নেয়গিরি। এখন সবিরাম, এই জাতীয় আগ্নেয়গিরি থেকে কিছু সময় অন্তর অন্তর অগ্ন্যুৎপাত হয়। সবিরাম হলো মানে ধরো এখন হয়েছে বা কিছুদিন পর হলো বা কিছুক্ষণ পর হলো, মানে কিছু সময় পর পর অগ্ন্যুৎপাতটা হলো, সেটা হলো সবিরাম। যেরকম ইতালির স্ট্রম্বোলি, ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া প্রভৃতি। তো এই নামগুলি মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি। এখন আমরা দেখব সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কি? এই সকল আগ্নেয়গিরি থেকে অনেক দিন অগ্ন্যুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। মানে সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে হলো কি? এই যে আগ্নেয়গিরি অনেক দিন ধরে বছর পর বছর ধরে ধরো অগ্ন্যুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় হওয়ার সম্ভাবনা আছে, সেগুলিকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। যেরকম জাপানের ফুজিয়ামা থেকে কিন্তু অনেক দিন ধরে অগ্ন্যুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে।
নেক্সট মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কোনটা? সুদূর অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে হওয়ার আর সম্ভাবনা নেই। মানে মৃত আগ্নেয়গিরি হয়েছে কোনো না কোনো সময় অনেক আগে হয়েছিল কিন্তু এখন আর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেটা হলো মৃত আগ্নেয়গিরি। উদাহরণ হলো মায়ানমারের পপু হলো মৃত আগ্নেয়গিরি। মায়ানমারের পপুটা কি? এটা হলো একটা মৃত আগ্নেয়গিরি। ওকে, সো এই এক্সাম্পলগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখার চেষ্টা করবে। তো আগ্নেয়গিরিটা কি? প্রকৃতপক্ষে আগ্নেয়গিরিকে ৩ ভাগে ভাগ করা যায়। কি? প্রথম হলো জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি হলো যেটা থেকে প্রায় সময় অগ্নুৎপাত হতে দেখা যায়। আর এই জীবন্ত আগ্নেয়গিরি আবার দুইটা পার্ট, একটা হলো অবিরাম, একটা সবিরাম। অবিরাম হলো যেটাতে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হয়, আর সবিরাম হলো যেটাতে কিছুদিন পর পর বা কিছু সময় পর পর অগ্নুৎপাত হয়। আর এই এক্সাম্পলগুলি রয়েছে, এক্সাম্পলগুলি মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট হলো সুপ্ত আগ্নেয়গিরি। মানে সুপ্ত আগ্নেয়গিরি হলো যে আগ্নেয়গিরি অনেক দিন ধরে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি হলো যেটা অতীতে হয়েছিল কিন্তু ভবিষ্যতে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, সেটা মৃত আগ্নেয়গিরি। তো এটা আমরা দেখলাম ৩ ধরনের আগ্নেয়গিরি। এখন আমরা দেখব অগ্নুৎপাতের কারণ। এই যে অগ্নুৎপাত হয়, ভলক্যানো ইরাপশন যে হয়, কেন হয়? তার কারণটা কি? তার রিজনটা কি? তার রিজনটা তো আমাদের জানতে লাগবে। সো ভূপৃষ্ঠে হঠাৎ চাপের হ্রাস ঘটলে, ভূপৃষ্ঠের মধ্যে যদি হঠাৎ করেই চাপের হ্রাস ঘটে, হঠাৎ করে চাপটা যদি কমে যায় তাহলে কিন্তু অগ্নুৎপাত হতে পারে। ভূপৃষ্ঠে ফাটল বা ছিদ্রপথের সৃষ্টি হলে, ধরো ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠের মধ্যে এই জায়গাটা ফেটে গেছে বা ছিদ্র হয়ে গেছে, তখনও কিন্তু কি হতে পারে? অগ্নুৎপাত হতে পারে। ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, ওকে? তো এই যে প্লেট টেকটনিক রয়েছে, এই একটা প্লেট থেকে দূরে সরে গেছে, যখন দূরে সরে গেছে এদিকে কি হলো? এদিকে কিন্তু ফাঁকা হয়ে গেল। তো এই যে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাটা দিয়ে কিন্তু অগ্নুৎপাত হতে পারে, অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো আরও এরকম বিভিন্ন কারণ রয়েছে। আর এই প্লেট টেকটনিক কি? সেটা তোমরা আর্থকুইক ক্লাসে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট, ভূত্বকের পাতগুলি চলমানশীলতার ফলে, এই যে ভূত্বকের মধ্যে যে পাতগুলি মানে প্লেটগুলি যে চলমান করে তার ফলেও কিন্তু অগ্নুৎপাত হয়। প্লেটগুলি কিভাবে? ৩ ভাবে চলতে পারে। একটা হলো, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা প্লেট একসাথে এসে এইভাবে সংঘর্ষ হলো, এটা এক ধরন। আরেক ধরনের হলো, ধরো দুইটা প্লেট দূরে সরে গেল বা একটা প্লেট আরেকটা প্লেটের পাশ দিয়ে গেল। তো এই প্লেট ৩ ধরনের চলাচল করতে পারে। এই ৩ ধরনের চলাচলের কারণে ভূমিকম্প হয়ে থাকে। আবার এই পাতগুলি চলাচলের কারণে কিন্তু অগ্নুৎপাতও হয়ে থাকে। যেরকম ধরো দুইটা প্লেট দূরে সরে গেল, তাহলে এই জায়গাটা কি? ফেটে যায়, ফাটল ধরে যায়, তাহলে এই জায়গার মাঝখান দিয়ে কি? অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাও একটা রিজন। নেক্সট রয়েছে ভূগর্ভস্থ ম্যাগমা ও বিভিন্ন গ্যাসের চাপের ফলে। এখন ধরো ভূগর্ভস্থ যে ম্যাগমা রয়েছে মানে ভূ অভ্যন্তরে পৃথিবীর ভিতরে যে ম্যাগমা রয়েছে বা বিভিন্ন গ্যাস রয়েছে, এগুলির মধ্যে যদি বেশি চাপ পড়ে তখনও কিন্তু এগুলি কি মানে এগুলি বেশি চাপের কারণে উপরে চলে আসে, পৃথিবীকে ভেদ করে, ভূপৃষ্ঠকে ভেদ করে পৃথিবীর বাইরে চলে আসে। এই কারণেও অগ্নুৎপাত হতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিক চাপে, জলীয় বাষ্পে যে অত্যাধিক চাপ পড়ে তাহলেও কিন্তু অগ্নুৎপাত হতে পারে। প্রবল ভূ আলোড়নের ফলে অগ্নুৎপাত হতে পারে। বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট, যেরকম ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া, যে বিস্ফোরণ জ্বালামুখ কোনটা? জ্বালামুখ হলো যখন পৃথিবীকে ভেদ করে, ধরো পৃথিবীকে ভূপৃষ্ঠ এই জায়গাটা ভেদ করে যে কি হলো? এখানে ভলক্যানো এরাপশন হলো, এই যে জায়গাটা ফেটে গেছে বা যে মুখটা, এইটাকে বলা হয় জ্বালামুখ। তো এরকম বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্টের কারণেও অগ্নুৎপাত হয়। যেরকম একটা এক্সাম্পল হলো ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলি হলো কিছু অগ্নুৎপাতের কারণ। ওকে, সো আজকে আমরা ভলক্যানো চ্যাপ্টারটা দেখলাম। তো প্রথমেই আমরা কি দেখলাম? প্রথমেই দেখলাম যে জিওমরফিক চ্যাপ্টারের মধ্যে আমরা জানি অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল রয়েছে। অভ্যন্তরীণ বল যেটা পৃথিবীর অভ্যন্তরে যে ফোর্সগুলো হয়ে থাকে, বাহ্যিক বল হলো পৃথিবীর বাইরে যে ফোর্সগুলো হয়ে থাকে, সেটা হলো বাহ্যিক বল। আর অভ্যন্তরীণ বলের পার্টই হলো ভলক্যানো। এই যে ভলক্যানো মানে কি? এই যে আগ্নেয়গিরি। এই অগ্নুৎপাত কি? সেটা আমরা দেখলাম। অগ্নুৎপাত ২ ধরনের হয়, নিঃসারী আর উদ্ভিদী, সেটা দেখলাম। আর প্রকৃতপক্ষে এটা কি হয়? প্রকৃতপক্ষে এটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি কি? সেটা দেখলাম। জীবন্ত আগ্নেয়গিরিকে আবার ২ ভাগে ভাগ করা হয়, অবিরাম এবং সবিরাম। নেক্সট দেখলাম সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি পরে দেখলাম মৃত আগ্নেয়গিরি। আর সবগুলির সাথে সাথে এক্সাম্পল দেখলাম। এক্সাম্পলগুলি খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখে নিলাম অগ্নুৎপাতের কারণ। কেন অগ্নুৎপাত হয়ে থাকে? তার কারণগুলি কি? সেটা আমরা দেখে নিলাম। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, টেট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে টেট 1, টেট 2 ফুল সিলেবাসের নোটস রয়েছে, ক্লাসেসের সুবিধা রয়েছে, মক টেস্টের সুবিধা রয়েছে। যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে।
ওকে, সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।